15 আগস্ট 1945 জাপান ব্রিটেনের কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক তার 3 দিন বাদে 18 আগস্ট বেলা 1:30 নাগাদ একটি জাপানি বোম্বার বিমান তাইহুকু থেকে টোকিও যাওয়ার জন্য উঠতে না উঠতেই 10 মিনিটের মধ্যেই ধ্বংস। 21 আগস্ট দিল্লির রেডিওতে প্রচারিত হলো নেতাজির মৃত্যু হয়েছে। 23 আগস্ট টোকিওর রেডিওতে প্রচারিত হলো প্লেন দুর্ঘটনার দুঃখ সংবাদ। কিন্তু 18 আগস্টের প্লেন দুর্ঘটনা জাপান 5 দিন পরে সংবাদ প্রচার করলো কেন? আর তার 2 দিন আগে ব্রিটিশের দিল্লি রেডিও খবর পেল কিভাবে? ইঙ্গো মার্কিন সংবাদ সংস্থা রয়টার দুর্ঘটনার 15 দিন পরে 2রা সেপ্টেম্বর কেন ঘোষণা করলো ব্রিটিশ ও মার্কিন সামরিক মহল শ্রী বোসের মৃত্যু সংবাদ বিশ্বাস করে না? নেতাজির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী কর্নেল হাবিবুর রহমান কেন সাক্ষ্য দিলেন নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছেন? তাহলে কি তিনি মিথ্যা বলেছিলেন? আজ এই প্রতিবেদনে জানার চেষ্টা করব নেতাজি কি সত্যি প্লেন ক্র্যাশে মারা গেছে নাকি জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। কেন তার অন্তর্ধান রহস্য উন্মোচনে নেহরু সরকার বাধা দিয়েছিল? কেন মহাত্মা গান্ধী বসু পরিবারের চিঠি লিখে জানিয়েছিলেন শ্রাদ্ধ করবেন না, শুধু প্রার্থনা করুন? মানে নেতাজি কি তখনও জীবিত ছিলেন? 80 বছর পার হয়ে গেছে, 3টি তদন্ত কমিশন হয়েছে, 300+ ফাইল ডিক্লাসিফাইড হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত সরকার এত বছর ধরে চুপ কেন? আজকের এই বিজ্ঞানের উন্নত যুগে এই রহস্য উন্মোচন কি এতটাই কঠিন, নাকি রহস্য জিইয়ে রাখা হয়, কাউকে জানতে দেওয়া হয় না? চলুন এই বিষয়ে একটু আলোকপাত করা যাক। এই বিষয়টি বুঝতে যে কি ফ্যাক্টরগুলো ধরে এগোবো: 1. নেতাজির লাস্ট আপডেট, মানে শেষ মুহূর্তের পরিকল্পনা। 2. অসঙ্গতির জাল, বিমান দুর্ঘটনা নিয়ে সন্দেহ। 3. ব্রিটিশদের গোপন চিঠি, নেতাজি কি তখনও জীবিত? 4. লালকেল্লার রহস্য, মানে স্বাধীনতার পর সরকারের অহিনা ও কারণ ছাড়াই মুখার্জি কমিশন বাতিল। নেতাজির হঠাৎ অন্তর্ধানের ঠিক আগে তার জীবনের শেষ কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের পরাজয় নিশ্চিত হওয়ার পর নেতাজি বুঝতে পারেন তার এই অভিযান প্রাথমিক সাফল্যের পরে ব্যর্থ হয়েছে। একজন যথাযথ বিপ্লবীর মতোই তিনি পরাজয় মেনে না নিয়ে পরবর্তী সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নেতাজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে অন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মতোই রাশিয়া বাজার দখল বা প্রভুত্ব বিস্তারের উদ্দেশ্যে যুদ্ধ করছে না। সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে রাশিয়া ভারতের মুক্তি সংগ্রামে সাহায্য করতে পারে, এই আস্থা তার বরাবরই ছিল। 1944 সালের নভেম্বর মাস থেকেই তিনি টোকিওতে সোভিয়েত রাষ্ট্রদূত জ্যাকব মালিকের কাছে চিঠি দিয়ে রাশিয়ার সাহায্য চেয়েছিলেন। জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত ঘোষণার পরও নেতাজি যখন মাঞ্চুরিয়া হয়ে রুশ কর্তৃপক্ষের কাছে যাওয়ার জন্য জাপানিদের কাছে ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব পাঠান, তখন টোকিও সামরিক দপ্তর রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। কারণ জাপানের ভয় ছিল নেতাজিকে রাশিয়ায় পাঠালে তিনি শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রেরণা তৈরি করতে পারেন। এই চরম হতাশা ও জাপানের বিরোধিতার মধ্যেই 15 আগস্ট সিঙ্গাপুর থেকে নেতাজি সাইগন পৌঁছান। সাইগন থেকে তিনি হাবিবুর রহমানকে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন, যা নিয়ে সন্দেহের সূত্রপাত। হাবিবুর রহমান বলেন 15 আগস্ট সিঙ্গাপুর ছেড়ে 17 তারিখে তাইহুকু হয়ে 18 তারিখে টোকিও যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কিন্তু নেতাজি আরেক বিশ্বস্ত সঙ্গী এসএআইআর বলেন 16 আগস্ট সিঙ্গাপুর থেকে ব্যাংকক, 17 আগস্ট সাইগন হয়ে সন্ধ্যায় হাবিবুর রহমানকে নিয়ে নেতাজি বিমানে ওঠেন। নেতাজি যদি সত্যি বিমানে যাত্রা করে থাকেন তবে এই তারিখের গোলমিল কেন? ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিএসডিআইসি এর জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান রহস্যজনক আচরণ করেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় মৃত্যুর পর তিনি কেন মৃতদেহটিকে চিতা পর্যন্ত অনুসরণ করলেন না, তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি। কেবল চিৎকার করে বলেছিলেন, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি অপারেশনের টেবিল থেকে চুল্লি পর্যন্ত আমাকে মৃতের সঙ্গে যেতে দেওয়া হয়নি। যদি দুর্ঘটনা সত্যি হয় তবে কে বা কারা তাকে বাধা দিয়েছিল? তিনি কি তখন বন্দী ছিলেন? তবে তাইহুকু শহরের মেয়র পরে জানান 18 আগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনার তথ্য প্রমাণ তিনি পাননি। নেতাজির ব্যক্তিগত সচিব ও পরিচারক বলেন কথিত দুর্ঘটনার স্থানে পাওয়া চৌকো ঘড়ি নেতাজির নয়, তার ঘড়ি ছিল গোলাকার। দুর্ঘটনার পর যে মৃতদেহ নেতাজি বলে চালানো হয় সেখানে মুখমণ্ডল বাদ দিয়ে কেবল কাপড়ে মোড়া শবদেহের ছবি তোলা হয়। কেনই বা মৃতদেহ টোকিও বা সিঙ্গাপুরে নিয়ে আসা হলো না? এইসব ঘটনা থেকে অনেকেই মনে করেন হাবিবুর রহমান হয়তো নেতাজি শিখিয়ে দেওয়া মিথ্যা কথা বলে তার রাশিয়া গমনের পরিকল্পনাকে ব্রিটিশদের চোখের আড়াল করেছিলেন, অথবা তিনি নিজেই অন্য কোনো শক্তির হাতে বন্দী ছিলেন। নেতাজির মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর ব্রিটিশ শাসকদের তৎপরতা ছিল রহস্যজনক। 1945 সালের 23 আগস্ট ব্রিটিশ দিল্লি রেডিওতে খবর প্রচারের মাত্র 2 দিন পর
ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের হোম মেম্বার আর.এম. মুডি ভাইসরয়ের প্রাইভেট সেক্রেটারিকে একটি অত্যন্ত গোপনীয় চিঠি লেখেন। সেই চিঠিতে নেতাজিকে নিয়ে কি করা হবে তার বিভিন্ন সম্ভাবনা আলোচনা করা হয়, যেমন ভারতে বিচার করা, ভারতের অভ্যন্তরীণ রাখা, নির্বাসনে পাঠানো, অথবা যেখানে তিনি বন্দী আছেন সেখানেই রেখে দেওয়া, তাকে মুক্ত করে আনার দরকার নেই, এমন 10টা পয়েন্ট উল্লেখ করেন। ব্রিটিশরা স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করে যে ভারতে তার প্রকাশ্যে বিচার করে মৃত্যুদণ্ড দিলে দেশ জুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হবে এবং তারা জুডিশিয়াল মার্ডার অর্থাৎ বিচারের নামে হত্যার অভিযোগে অভিযুক্ত হবে। চিঠির 10 নম্বর পয়েন্টে বলা হয়, বসে রাশিয়ার উপস্থিতি আমাদের পক্ষে এমনই বিপজ্জনক হবে, এটা বাতিল করতেই হবে। এই গোপন নথিপত্র এটাই প্রমাণ করে যে ব্রিটিশ গোয়েন্দাদের কাছে 1945 সালের 23শে আগস্টও নেতাজি জীবিত এবং ব্রিটিশ বা তাদের সহযোগী কোনো বাহিনীর হাতে বন্দী থাকার নির্দিষ্ট খবর ছিল। তাকে ভারতে ফিরিয়ে এনে হত্যার কলঙ্ক ও জনবিপ্লবের হাত থেকে বাঁচতে এবং রাশিয়ায় তার যাওয়া প্রতিরোধ করতে তারা বদ্ধপরিকর ছিলেন। নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনে স্বাধীন ভারত সরকারের ভূমিকা ছিল চরম হতাশাজনক। নেতাজির মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার কিছুদিনের মধ্যেই জওহরলাল নেহরু বলেছিলেন, সুভাষবাবুর মৃত্যু সংবাদ আমাকে মর্মাহত করিয়াছে, কিন্তু ইহা আমাকে স্বস্তিও দিয়াছে। এই স্বস্তির কারণ কি? হয়তো দেশের শিল্পপতি ও দক্ষিণপন্থী নেতাদের কাছে বিপ্লবী নেতাজি ছিলেন এক গোলার কাঁটা, যা দূর হওয়ায় জওহরলাল নেহরুর রাজনৈতিক পথ কিছুটা মসৃণ হয়েছিল। প্রধানমন্ত্রী নেহরু লোকসভায় প্রশ্ন মানে জর্জরিত হয়েও তদন্ত করতে অস্বীকার করেন। তিনি বলেন, আমরা জাপানের উপর চড়াও হয়ে সেখানে অনুসন্ধান করতে পারি না। শেষে ব্যাপক জনমতের চাপে 1956 সালে শাহনওয়াজ কমিশন গঠন করা হলেও এটি দুর্ঘটনাস্থল তাইহুকু যাওয়ার সরকারি অনুমতি পায়নি। বহু অসঙ্গতি সত্ত্বেও কমিশন সম্ভবত নেতাজি মারা গেছেন বলে রিপোর্ট শেষ করেন। নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু কমিশনের গাফিলতি দেখে কমিশন থেকে পদত্যাগ করেন। নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর সরকার 1970 সালে একই সদস্যের খসড়া কমিশন গঠন করলেও তাইহুকুতে সরকারি বা বেসরকারি সাহায্য গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু কেন? সবচেয়ে উদ্বেগের বিষয়, এই কমিশনের কাজ চলাকালে নেতাজি সংক্রান্ত 30টিরও বেশি ফাইল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হয়। এই কমিশন 224 জন সাক্ষীর মধ্যে তথাকথিত দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে যারা বলেছেন, এমন 5 জন জাপানি সাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করে কমিশন মৃত্যুর পক্ষে রায় দেয়, যা নিরপেক্ষতার সীমা অতিক্রম করে। এমনকি সর্বাধিক ঔদ্ধত্য এই যে 224 জন সাক্ষীর কোনো বক্তব্যে রিপোর্টের প্রায় 5,500 পৃষ্ঠার কোথাও নেতাজির প্রতি অশ্রদ্ধাসূচক একটি শব্দ না থাকলেও শ্রী খোসলা নিজে নেতাজিকে জাপানের হাতের পুতুল, বন্ধকি বস্তু, স্বদেশদ্রোহী, গৃহশত্রু বিভীষণের মতো কাজ করেছেন ইত্যাদি মর্যাদাহানিকর মন্তব্য লিখে নিরপেক্ষতা ও শিষ্টাচারের সীমা অতিক্রম করেছেন। এই অহিনা, গোপন ফাইল হারিয়ে যাওয়া এবং তদন্তে বাধা সৃষ্টি, এই সবকিছুই এক গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। হয়তো সরকার জানতো যে সত্য প্রকাশিত হলে ব্রিটিশদের সঙ্গে তাদের সম্পর্কের এক অবনতি হতে পারত, অথবা অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে চরম অস্থিরতা সৃষ্টি হতো। 1978 সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাই দুটি কমিশনের রিপোর্টকেই গ্রহণযোগ্য নয় বলে লোকসভায় ঘোষণা করেন, যদিও তিনি নিজে কোনো উদ্যোগ নেননি। 1999 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বাধীন কমিশন তাইওয়ান সহ 11টি দেশে অনুসন্ধান করে এবং 2005 সালে চূড়ান্ত রিপোর্টে স্পষ্ট জানায় যে নেতাজির মৃত্যু তাইহুকুতে বিমান দুর্ঘটনায় হয়নি এবং জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতার ছাই তার নয়। এই কমিশন সবচেয়ে নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মতভাবে তদন্ত করেছিল, তবে সত্য প্রকাশিত হওয়ায় সরকার সেই রিপোর্টকে লোকসভায় বাতিল করে দেয়। এত নির্ভরযোগ্য তদন্ত রিপোর্ট বাতিলের বিষয়টি ইঙ্গিত দেয় যে রহস্যকে জিইয়ে রাখা বা সত্যকে ঝামাচাপা দেওয়ার একটা চেষ্টা সরকারের মধ্যে ছিল। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার মতামত কি? কমেন্টে জানান। 80 বছর পরও এই রহস্য উন্মোচন সম্ভব হয়নি। আসলে কি ঘটেছিল? যদি ধরে নেওয়া হয় ব্রিটিশ বা মার্কিন সাম্রাজ্যবাদী চক্র তাকে হাতে পেয়েছিল, তবে তাদের ভবিষ্যতের কাঁটাকে সরিয়ে দিতে বিন্দুমাত্র সময় নেয়নি। জুডিশিয়াল মার্ডারের কলঙ্ক এড়াতে বিমান দুর্ঘটনার সাজানো গল্প বা তিনি রাশিয়ায় চলে গেছেন এ ধরনের গুজব তোলা তাদের জন্য সবচেয়ে চতুর পরিকল্পনা ছিল। বা গুমনামি বাবা, বছরের পর বছর ধরে ফৈজাবাদের গুমনামি বাবা বা কোচবিহারের শৈলমারি সাধুকে নেতাজি বলে হাজার হাজার মানুষ বিশ্বাস করেছেন। এই ধরনের গুজব, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে, আসলে নেতাজির প্রতি মানুষের আবেগকে প্রতারিত করা এবং আসল রহস্য উন্মোচনে বাধা দেওয়ার একটি কৌশলও হতে পারে। শেষ কথা, আজ যখন উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো তথ্য অনুসন্ধান সম্ভব, তখন ভারত সরকার কেন মস্কোর মহাপেশখানা থেকে তথাকথিত তথ্য প্রকাশে উদ্যোগ নিচ্ছে না?
কেন সম্পূর্ণ নতুনভাবে আন্তরিক তদন্ত করছে না? এই প্রশ্নগুলোই সবচেয়ে বড় রহস্য। হয়তো এই মহান দেশপ্রেমিকের অন্তর্ধানের সত্যকে চিরদিনের জন্য অন্ধকারে রেখে দেওয়া হয়েছে এক কুটিল চক্রান্তের থাবায়। তিনি যদি শত্রুদের চোখে ধুলো দিয়ে সরে গিয়ে থাকেন, হয়তো পরবর্তী প্রচেষ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে, অথবা তাকে হত্যা করা হয়েছে। কিন্তু দেশবাসীর প্রতি তার যে ঋণ, তা কেবল তখনই পরিশোধ হতে পারে যখন সরকার সর্বশক্তি দিয়ে এই রহস্যের চূড়ান্ত উন্মোচন করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।